আলোদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে অনেক জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীতে গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে, ফলে গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগর, কাজীপাড়া, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ ও স্কুল শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাত আরও ৪৮ ঘন্টা থাকতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে রংপুর শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। কথা বলবো তার সঙ্গে। জয়, টানা বর্ষণে রংপুর শহরের জনজীবনে কি প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। জি সুমনা, যেমনটি বলছিলেন, টানা বর্ষণের কারণে শুধুমাত্র রংপুর শহর নয়, এর প্রভাব পড়েছে গ্রামেও। আমি আছি তিস্তার চরে, অর্থাৎ তালপট্টি নামক একটি জায়গায়, যেখানে কিছুক্ষণ আগেও অর্থাৎ গতকাল রাতেও টানা বর্ষণের কারণে একটি ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু জিও ব্যাগ ফেলা হয়েছে, তবে এই জিও ব্যাগ আসলে পর্যাপ্ত নয়। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই জিও ব্যাগ ফেলা এবং এই জিও ব্যাগ দিয়ে আসলে তাদের কোনো উপকারী হচ্ছে না। আমি যদি বলি যে আমার এদিকে রয়েছে তিস্তা নদী, আর এদিকে প্রায় ১,০০০ বাড়িঘর রয়েছে, অর্থাৎ এই যে আমি যে জায়গাটিকে দাঁড়িয়ে আছি, এটি যদি ভেঙে যায়, কোনো রকম ভাঙন সৃষ্টি হয়, তাহলে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলো পানির নিচে তলিয়ে যাবে। এর পাশাপাশি যদি শহরের কথা বলি, যে গত ৭ দিনে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং তারা বলছেন যে আগামী হয়তো বৃষ্টিপাতের কমবে, কিন্তু তারপরেও শহরে জলাবদ্ধতার কিছু কিছু স্থানে সৃষ্টি হয়েছে। এবং রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা রয়েছে, সেখানকার যে ইকরচলি, চর ইকরচলি, নোয়াখালী এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তালপট্টি এলাকা, সেই এলাকার মানুষের কিন্তু দুর্ভোগ অসীম। এবং আশেপাশের যদি চরে আমি খোঁজ নিয়েছি, তারা বলছেন যে এখান থেকে অনেকেই ঘর ভেঙে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে খুব কম সময়ের মধ্যে হয়তো এই মানুষগুলো, অর্থাৎ প্রায় কয়েক হাজার পরিবার আমার পেছনে, তারা কিন্তু নদীগর্ভে তাদের বসতভিটা চলে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ, সুমনা। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস জয়। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। গত রাত ৪টা ১৯ রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯৫ বছর বয়সে তার জীবনাবসান হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শোক জানিয়েছেন। জমির উদ্দিন সরকার দেশের নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
গতরাতে এই হামলা শুরু হয়। জবাবে উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে তেহরান। পেন্টাগন জানায়, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে আইআরজিসির হামলার কারণে ইরানে নতুন করে হামলা শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বুশেহর প্রদেশের বন্দরি দায়রে অনেকগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বন্দর নগরী আব্বাস, সিরিক, চাবাহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণের হরমুজগান প্রদেশের 10টির বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের হামলার জবাবে জর্ডান, কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। চীনে এক সপ্তাহের ব্যবধানে আবার আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বাফি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রথমে দেশটির পূর্ব উপকূলের তাইঝৌ শহরে ঘন্টায় 290 কিলোমিটার গতিতে এটি আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌ শহরের স্থলভাগে আছড়ে পড়ে টাইফুনটি। এটি আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে স্কুল, কলেজ, কর্মস্থল ও পরিবহন সেবা বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। কানসাস সিটির আরোহেড স্টেডিয়ামে আবারও রূপকথার মতো শেষ মুহূর্তের উল্লাসের রাজকীয় প্রত্যাবর্তন হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সুইজারল্যান্ডের প্রাচীর ভেঙে 3-1 গোল ব্যবধানে জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আলবিসেলেস্তারা। 10 জনের দল নিয়ে অনেকটা সময় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় আর্জেন্টিনাকে আটকে রাখে সুইজারল্যান্ড, কিন্তু অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের জাদুকরি এক মুহূর্ত গড়ে দিল ব্যবধান। তার চোখ ধাঁধানো গোলে স্বস্তি ফেরার পর শেষ সময়ে দলকে উল্লাসে ভাসান লাউতারো মার্টিনেজ। শঙ্কার পথ মারিয়ে শেষ চারের ঠিকানায় পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের 9ম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির জাদুকরি কর্নার থেকে আলবিসেলেস্তাদের এগিয়ে দেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিশ্বকাপের সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। এই আসরে নিজের দ্বিতীয় এবং সব মিলিয়ে 10ম অ্যাসিস্ট করেন 39 বছর বয়সী এই তারকা। সেই সাথে বিশ্বকাপের নকআউট পর্বে মেসি মোট 15টি গোলে অবদান রাখেন। বিগত 60 বছরে যে কোনো খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। And now with that goal, they're going to have that extra bit of belief. ইচ্ছে করে ডাইভ দেওয়ায় 72 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাগাইল এমবোলো। ম্যাচে সিমুলেশন করলে হলুদ কার্ড দেওয়ার নিয়ম আছে বটে, তবে এত বড় ম্যাচে মাঠে এমন ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড বিশ্বজুড়েই প্রশ্নে জবাব দিবে। ধারাভাষ্যকারও বললেন এমন কথা। Well, it's a time for cool, calm heads from the Swiss players. মূলত খেলার মোড় ঘুরে যায় এখানেই। সুইসরা মনোযোগ দিলেন রক্ষণে। নির্ধারিত সময় ও যোগ করা সময় মিলিয়ে পরের 28 মিনিট তারা পার করে দেয় নিরাপদে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলার ধার চোখে পড়েনি তেমন। ব্যবধানটা শেষ পর্যন্ত 2 গোলের হলেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ম্যাচের বেশিরভাগ সময় ম্রিয়মান ছিল লিওনেল মেসির দল। একজন কম নিয়েও তাদের ঘাম ছুটিয়ে দেয় সুইসরা। একটুর জন্য ম্যাচটি নিতে পারেনি তারা টাই ব্রেকে। That's what you want. সেমিতে আর্জেন্টিনা প্রতিপক্ষ ইংল্যান্ড। অবিশ্বাস্য হলো সত্যি, মেসি তার ক্যারিয়ারে প্রথমবার খেলবেন ইংলিশদের বিপক্ষে। সেখানে তার দলের জন্য প্রেরণার তথ্য। বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। 1992 সালে বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে চালুর পর এই প্রথম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল জায়গা করে নিল বিশ্বকাপের শেষ 4-এ। Of joy and of relief. মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।